বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আজকে তোমাদের আলোচনা করব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়, প্রকল্প, হাইপোথেসিস। যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, প্রকল্প বা হাইপোথেসিস। আজকে তোমরা শিখতে পারবে প্রকল্প কি, প্রকল্পের বিভিন্ন স্তরসমূহ আলোচনা করো। প্রকল্প কাকে বলে, প্রকল্পের বিভিন্ন স্তরসমূহ আলোচনা করো। শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রকল্প কথাটা একটু কঠিন মনে হয়, কারণ এই বিষয়টা আজকে আমি নতুন শুরু করেছি। প্রকল্প শব্দটা তোমাদের কাছে কঠিন মনে হলেও বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে সহজ। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রকল্পের ইংরেজি শব্দ হচ্ছে হাইপোথেসিস। প্রকল্প হচ্ছে একটা সম্ভাবনামূলক প্রাথমিক আনুমানিক ধারণা বা আন্দাজ। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে তার কারণ জানতে গিয়ে আমরা সে সম্পর্কে বিভিন্ন তথ্য অথবা সিদ্ধান্ত নিয়ে থাকি। প্রাথমিকভাবে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নেই যে ঘটনাটি কিভাবে ঘটলো, ঘটনাটি ঘটার পিছনে কি কি কারণ রয়েছে। এই যে ঘটনাটির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কারণ, সেই কারণের মধ্যে যে কারণটি যথার্থ বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ, সেই কারণটি সম্পর্কে সিদ্ধান্ত, অর্থাৎ সেই কারণটি চিহ্নিত করাই হচ্ছে প্রকল্প। অর্থাৎ প্রকল্প হচ্ছে একটি আনুমানিক ধারণা বা আন্দাজ। প্রকল্প আনুমানিক ধারণা বা আন্দাজ। কিন্তু আমরা যে কোনো কারণ কি, যে কোনো প্রকল্প কি, যে কোনো আনুমানিক ধারণা কি প্রকল্প বলতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে প্রকল্পের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণার প্রাথমিক স্তর হিসেবে প্রকল্পের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজে অগ্রসর হতে পারি। তবে এই প্রকল্প গঠন করা সহজ ব্যাপার নয়। প্রকল্প গঠন করতে হলে আমাদের বিভিন্ন স্তর অতিক্রম করতে হবে। প্রকল্পের সংজ্ঞায় আমি বলছি, সাধারণভাবে পূর্বাপর অবস্থার পরিপ্রেক্ষিতে একটি অধিক সম্ভাবনাপূর্ণ বিষয়কে সাময়িকভাবে কারণ হিসেবে অনুমান করাই হচ্ছে প্রকল্প। সাধারণভাবে প্রকল্পের সংজ্ঞায় বলা যায় যে অধিক সম্ভাবনাপূর্ণ একটি বিষয়কে সাময়িকভাবে আন্দাজ করাই হচ্ছে প্রকল্প। আমি আবারও বলছি, সাধারণভাবে পূর্বাপর অবস্থার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট সেই ঘটনাটির আগের এবং পরের অবস্থার পরিপ্রেক্ষিতে অধিক সম্ভাবনাপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়কে সাময়িকভাবে কারণ হিসেবে অনুমান করাই হচ্ছে প্রকল্প। দৃষ্টান্ত হিসাবে বলা যায় যে 7 বছরের একটি ছেলেকে স্কুলে আনতে গিয়ে তার মা দেখেন যে ছেলেটি স্কুলে নেই। এখন
ছেলেটির মা এবং অন্যান্য লোকজন এই প্রকল্প গ্রহণ করতে পারে। যেমন ছেলেটি স্কুল থেকে হারিয়ে গেছে, ছেলেটি কোনো সহপাঠীর বাসায় গিয়েছে, ছেলেটি কারো দ্বারা অপহরণ হয়েছে অথবা দুর্ঘটনায় পতিত হয়েছে, এরকম বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে পারে। কিন্তু আমরা এর মধ্যে একটি বেছে নেব যেটি যথার্থ এবং বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ। এখন আমরা এটা কিভাবে করব খেয়াল করো। আমরা বিভিন্ন খোঁজ খবর নিয়ে এক সহপাঠীর মাধ্যমে জানতে পারলাম ছেলেটি অন্য এক সহপাঠীর সাথে স্কুল থেকে বেরিয়ে গেছে। সেই তথ্যটি আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে দেখলাম যে ছেলেটি ঠিকই এক সহপাঠীর বাসায় গিয়েছে। এভাবে আমরা সঠিক প্রকল্পটি গ্রহণ করতে পারি যে ছেলেটি তার সহপাঠীর বাসায় গিয়েছে। আমরা অন্য সিদ্ধান্তগুলো বা অন্য প্রকল্পগুলো বাদ দিয়ে সঠিক প্রকল্পটি গ্রহণ করব, অর্থাৎ দ্বিতীয় প্রকল্পটি গ্রহণ করব। আশা করি তোমরা সকলেই প্রকল্প কি বুঝতে পেরেছো। এখন তোমাদের কাছে প্রকল্প শব্দটা মোটেই কঠিন ব্যাপার নয়। এখন আমি আলোচনা করব প্রকল্পের বিভিন্ন স্তর সমূহ, অর্থাৎ আমরা কিভাবে সঠিক প্রকল্পটাকে বেছে নেব, কিভাবে সঠিক প্রকল্প গ্রহণ করব, অন্যান্য প্রকল্প বাদ দিয়ে কিভাবে সঠিক প্রকল্প বেছে নেব। প্রকল্পকে যথার্থ হতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হয়। প্রকল্পের মাধ্যমে আমরা সাধারণত কোনো বিষয় সম্পর্কে সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করি, কিন্তু তা সরাসরি করা সম্ভব নয়। প্রকল্পের মাধ্যমে আমরা সাধারণত সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করি। একটা প্রকল্পের মাধ্যমে আমরা সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করি, কিন্তু তা সরাসরি করা সম্ভব নয়। প্রকল্পকে সঠিক হতে হলে, সঠিক প্রকল্প গ্রহণ করতে হলে আমাদের 4টি স্তর অতিক্রম করতে হবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে নিরীক্ষণ। একটি ঘটনা সম্পর্কে প্রকল্প গঠনের ক্ষেত্রে প্রথমে ঘটনাটিকে নিরীক্ষণ করতে হবে। একটি ঘটনা সম্পর্কে আমরা যখন প্রকল্প গঠন করব তখন সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিরীক্ষণ করতে হবে। বিভিন্ন বিষয় নিরীক্ষণ করে দেখতে হবে, অর্থাৎ কোনো ঘটনাকে জানার জন্য তার কারণ অনুসন্ধান করতে হয়। কোনো ঘটনাকে জানার জন্য তার বিভিন্ন কারণ অনুসন্ধান করতে হয়। এটা হচ্ছে প্রকল্পের প্রাথমিক স্তর। প্রকল্পের এই প্রাথমিক স্তর হচ্ছে নিরীক্ষণ। দৃষ্টান্ত হিসেবে বলা যেতে পারে, ঘরের সামনে এসে দেখা গেল যে তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো, দামি কিছু জিনিস পাওয়া যাচ্ছে না। এটা ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। এই বিষয়গুলো আমরা এখন নিরীক্ষণ করি। এখনো কিন্তু আমরা কোনো প্রকল্প গ্রহণ করতে পারি না, আমরা নিরীক্ষণ করলাম। কিভাবে এটা হতে পারে, কিভাবে ঘরের তালা ভাঙা, জিনিসপত্র এলোমেলো, দামি জিনিস পাওয়া যাচ্ছে না, আমরা এটা নিরীক্ষণ করে দেখলাম। এটা হচ্ছে প্রকল্পের প্রাথমিক স্তর। আমরা নিরীক্ষণ করে একটা ধারণা নিতে পারি যে চোর এসেছিল। এখন আমরা
প্রকল্পের দ্বিতীয় স্তরে চলে যাচ্ছি। প্রকল্পের দ্বিতীয় স্তরটি হচ্ছে আনুমানিক ধারণা। প্রকল্পের দ্বিতীয় স্তর হচ্ছে আনুমানিক ধারণা। প্রকল্পের দ্বিতীয় স্তর হলো সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করা। প্রকল্পের এই দ্বিতীয় স্তর হলো আনুমানিক ধারণা গঠন করা। যেমন ঘরের ভিতর প্রবেশ করে আমরা দেখলাম সব কিছু এলোমেলো, তালা ভাঙা, দামি জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। এখন আমরা একটা আনুমানিক ধারণা গঠন করব। আমরা এখন নিঃসন্দেহে আনুমানিক ধারণা গঠন করতে পারি যে ঘরে চোর এসেছিল। এভাবে আমরা উপরের দৃষ্টান্ত অনুযায়ী আমরা একটা প্রকল্প গঠন করতে পারি, ঘরে চোর এসেছিল। এই যে নিরীক্ষণ, এই নিরীক্ষণের পরে আনুমানিক ধারণা গঠন করতে হবে। আনুমানিক ধারণা হচ্ছে প্রকল্পের দ্বিতীয় স্তর। আনুমানিক ধারণা হলো ঘরে চোর এসেছিল, এটা আমাদের আনুমানিক ধারণা, একটা প্রকল্প। এখন আমরা তৃতীয় স্তরে চলে যাচ্ছি। প্রকল্পের দ্বিতীয় স্তর হচ্ছে আনুমানিক ধারণা, তৃতীয় স্তর হচ্ছে সিদ্ধান্ত স্থাপন। সিদ্ধান্ত স্থাপন তৃতীয় স্তর হচ্ছে সিদ্ধান্ত স্থাপন। সংশ্লিষ্ট ঘটনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিরীক্ষণ করে আনুমানিক ধারণা গঠন করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা সিদ্ধান্ত গঠন করতে পারি। এই সিদ্ধান্ত হচ্ছে প্রকল্পের তৃতীয় স্তর। এই তৃতীয় স্তরকে আবার প্রয়োগের স্তরও বলা হয়ে থাকে। তৃতীয় স্তরকে প্রয়োগের স্তরও বলা হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, টেবিলের উপরে রাখা ঘড়িটি পাওয়া যাচ্ছে না। টেবিলের উপরে রাখা ঘড়িটি পাওয়া যাচ্ছে না। আমরা এখন একটা বিভিন্ন বিষয় নিরীক্ষণ করে সিদ্ধান্ত, আনুমানিক ধারণা নিয়ে সিদ্ধান্ত গঠন করতে পারি যে কাজের ছেলেটি ঘড়িটি নিয়েছে। কাজের ছেলেটি ঘড়িটি নিয়েছে, আমরা এই সিদ্ধান্ত নিতে পারি। আমরা শুধু সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু প্রকল্প গঠন করতে এখনো পারি না, কারণ আমাদের এখনো এর একটা স্তর অতিক্রম করতে হবে। যেমন আমরা এখনো চতুর্থ স্তরে গিয়ে পৌঁছি নাই, আমরা চতুর্থ স্তরে যাইনি। তাই আমাদের এই যে সিদ্ধান্ত নিলাম যে কাজের ছেলেটি ঘড়িটি নিয়েছে, এটা আমাদের কেবলমাত্র সিদ্ধান্ত, তৃতীয় স্তর। আমাদের চতুর্থ স্তর হচ্ছে পরীক্ষামূলক সমর্থন। পরীক্ষামূলক সমর্থন পরীক্ষামূলক সমর্থন হচ্ছে প্রকল্পের শেষ স্তর। পরীক্ষামূলক সমর্থন হচ্ছে প্রকল্পের শেষ স্তর, অর্থাৎ পরীক্ষা দ্বারা যাচাই বাছাই করে আমাদের প্রকল্প গ্রহণ করতে হবে যে সঠিক কিনা। পরীক্ষামূলক সমর্থন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় স্তর। পরীক্ষামূলক সমর্থন হচ্ছে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় স্তর। টেবিলের উপর রাখা ঘড়িটি পাওয়া যাচ্ছে না, কাজের ছেলে ঘড়িটি নিয়েছে, এটা আমাদের একটা সিদ্ধান্ত ছিল। এটা আমরা একটা সিদ্ধান্ত করেছিলাম মাত্র, এটা আমাদের প্রকল্প নয়। আমাদের প্রকল্প গ্রহণ করতে হলে এখনো পরীক্ষামূলক সমর্থন থাকতে হবে। যেমন যদি আমরা মনে করি যে ছেলেটির ঘরে গেলে ঘড়িটি পাওয়া যাবে, ছেলেটির ঘরে গিয়ে যদি সত্যি ঘড়িটি পাওয়া যায়, তাহলে সেটাই হবে সঠিক প্রকল্প। এভাবে প্রকল্পটি যদি বাস্তব অবস্থার সাথে সংগতিপূর্ণ হয়, তাহলে প্রকল্পটিকে গ্রহণ করতে হবে, এবং প্রকল্পটি যদি বাস্তব অবস্থার সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে প্রকল্পটিকে বাদ দিয়ে নতুন প্রকল্প গঠন করতে হবে। পরীক্ষামূলক সমর্থনের মাধ্যমেই সঠিক প্রকল্প গঠন করা সম্ভব। আশা করি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছো প্রকল্প কি, প্রকল্প কিভাবে গঠন করতে হয়,
সঠিক প্রকল্পের স্তরসমূহ। আমি আবারও একটু বলছি, প্রকল্প হচ্ছে একটি প্রাথমিক আনুমানিক ধারণা। এই প্রকল্প গঠন করতে হলে আমাদের 4টি স্তর অতিক্রম করতে হবে: নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত, পরীক্ষামূলক সমর্থন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই নিরাপদে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।